নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের জন্য নিয়ে আসে বিভিন্ন উপন্যাসিকের উপন্যাসসমূহ শ্রুতি পাঠ্য আকারে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসটি। লেখক শৈলেশ দে এই উপন্যাসটি ৩টি খণ্ডে প্রকাশ করেছেন, যার প্রথম দুটি খণ্ড ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে উপস্থাপন করেছি। তাই আমার শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে সেই পর্বগুলি আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে একবার শুনে নেওয়ার জন্য। না হলে আজকের পর্বের ঘটনা পরম্পরা আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই সঙ্গে তৃতীয় পর্বের ও তৃতীয় খণ্ডেরও পূর্ববর্তী পর্বগুলি আমার চ্যানেলেই প্লেলিস্ট আকারে রয়েছে। তাই আপনি আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গেলে সেই পর্বগুলিও পেয়ে যাবেন। পূর্ববর্তী পর্বগুলি আমি লাইভ আকারে নিয়ে এলেও আজকের ওয়েদারের সমস্যার কারণে এই পর্বটি রেকর্ডিং আকারেই আপনাদের সামনে উপস্থাপন করছি। এর জন্য লাইভ না আসতে পারার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার পাঠগুলি ভালো লাগলে এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর পাঠটি কেমন লাগলো কমেন্টের আকারে জানাতে ভুলবেন না। এখন আমি পড়ে শোনাব তৃতীয় খণ্ডের পরবর্তী অংশ। শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসটি আমার চ্যানেলে ৩টি খণ্ডেই উপস্থাপন করার প্রয়াস আমার রয়েছে। তাই আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমায় সেই কাজে যথেষ্ট উৎসাহ যোগাবে বলে আমার মনে হয়। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে পাঠটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আমি সুভাষ বলছি উপন্যাসের তৃতীয় খণ্ডের পরবর্তী অংশ। তাদের কোনো বক্তব্য নেই, থাকতে পারে না। আবহমান কাল থেকে এই নিয়মই চলে আসছে। আর বিজয়ী পক্ষ? না, তারা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, সাধু পুরুষ মাত্র। তাদের কোনো দোষ থাকতে নেই, কারণ তারাই তখন সব কিছুর বিচারক। তাদের কাহিনী নিয়েই ইতিহাস রচিত হয় পরবর্তীকালে। তা নইলে এই নির্ভীক মার্কিনকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা যেত যে কেন তারা সেদিন সব কিছু জেনে শুনে কতগুলো রুগ্ন অর্ধমৃত অসহায় মানুষকে এভাবে পুড়িয়ে মেরেছিল আগুনে বোমা ফেলে। কিন্তু এ যুদ্ধে তারা বিজয়ী পক্ষ, তাই প্রশ্নের সদুত্তর মিলবে না কোনো দিনও। খবর শুনে স্তম্ভিত হয়ে গেলেন সুভাষ। তারপরই সব কিছু অগ্রাহ্য করে ছুটে গেলেন রেঙ্গুন থেকে 6 মাইল দূরবর্তী সেই মিয়াং হাসপাতালে। যুদ্ধক্ষেত্রে হতাহতের পেছনে তবু একটা যুক্তি আছে, কিন্তু সমস্ত সভ্য নীতি বিসর্জন দিয়ে এভাবে কতগুলো অসহায় মানুষকে পুড়িয়ে মারার পেছনে কী যুক্তি থাকতে পারে? এ যে নিছক পৈশাচিক হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। কি পৌরুষ আছে এ কাজের মধ্যে? কি পৌরুষ আছে এ কাজের মধ্যে? ভীরুতা বা কাপুরুষতা ছাড়া এ কাজকে আর কিছু বলা যায় কি? স্থির অপলক দৃষ্টিতে বহুক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে রইলেন সুভাষ। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, মুখে তারই প্রতিচ্ছায়া। কোথায় গেলে কোথায় গেল মানুষের সহজাত মানবতাবোধ? কোথায় রইল এত গণতন্ত্রের বড়াই? এই যদি ওদের গণতন্ত্রের নিদর্শন হয়, তাহলে দস্যুতা আর কাকে বলে? কাল বিলম্ব না করে নিচে দাঁড়িয়ে থেকে আহতদের অন্য একটি হাসপাতালে পাঠিয়ে দিলেন সুভাষ। তারপর রোজই সেখানে চলে যেতেন সেই অসহায় মানুষগুলোকে দেখতে। দুবার তো বটেই, 3বারও যেতেন কোনো কোনো দিন। ফিরে আসতেন অত্যন্ত বিমর্ষভাবে, দুঃসহ একটা ব্যথা বুকে নিয়ে। বরাবরই সবাইকে নিয়ে গল্পগুজব করে খেতে ভালোবাসতেন, কিন্তু সেদিন থেকে সেই মানুষটা যেন কোথায় হারিয়ে গেল। বলতেন, খাবারটা ওপরে পাঠিয়ে দাও। বেশ বোঝা যেত নিজেকে তিনি সবার কাছ থেকে আড়াল করতে চান, চান একটু নির্জন একাকিত্ব। তবে প্রচার সচিব আয়ার সাহেব কিন্তু আজও আশাবাদী। তাই এখনও তিনি বিশ্বাস করেন যে একদিন না একদিন আমেরিকা বিশ্ববাসীর কাছে ঠিকই জবাব দেবে যে
কেন সেদিন তারা প্রচলিত নিয়ম অগ্রাহ্য করে এমন নৃশংসভাবে আগুনে বোমা ফেলেছিল মিয়াং হাসপাতালে? I am still hoping that one day the American will tell the world the real reason for their blasting and burning the INA hospital in Myang, Rangoon on Saturday, 10th February 1945. জবাব তারা ঠিকই দিয়েছিল কোরিয়া, ভিয়েতনাম আর কম্বোডিয়াতে। সে ইতিহাস তো গোটা বিশ্ববাসী জানে। এই শেষ নয় মল্লিকা, এর পরেও হাসপাতালের ওপর বোমাবর্ষণ করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। তারিখটা ছিল 10ই এপ্রিল। তবে সেবার আর মার্কিন বিমান নয়, হিটলারের দস্যুতার বিরুদ্ধে যাদের কণ্ঠ ছিল সবচাইতে বেশি সোচ্চার, সেই ব্রিটিশ বিমানই সেদিন অংশগ্রহণ করেছিল হাসপাতাল ধ্বংসের অভিযানে। কিন্তু পৃথিবীর মানুষ কি বিশ্বাস করবে এ কথা? বোধ হয় না। বিজয়ী পক্ষ যে। ইতিমধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শত্রুপক্ষ মান্দালয় দখল করতে সক্ষম হয়েছে। তারপরই তারা মান্দালয় মিকটিলা রেঙ্গুন সড়ক ধরে এগিয়ে আসতে শুরু করেছে দক্ষিণ দিকে। লক্ষ্য ইরাবতী নদী পেরিয়ে এপারে আসা। সামরিক দিক থেকে মিকটিলার গুরুত্ব অসাধারণ। মিকটিলা শুধু বিখ্যাত রেলওয়ে জংশনই নয়, অন্যান্য যানবাহন পথেরও সংযোগস্থল। মিকটিলা শত্রুপক্ষের হাতে চলে গেলে পরিস্থিতি যে আরও ঘোরালো হয়ে উঠবে তাতে আর কোনো সন্দেহ নেই। ডিভিশনাল কমান্ডার শাহনওয়াজ খানের নির্দেশে 4 নং গরিলা রেজিমেন্ট নেহেরু ব্রিগেড নিয়ে ত্রস্তে ছুটে গেলেন মেজর জিএস ধিলান। সঙ্গে মাত্র 1200 সৈন্য। ভারী অস্ত্রশস্ত্র নেই বললেই চলে। তবু তাঁর এক প্রতিজ্ঞা, ওদের আমরা রুখবই, কিছুতেই আমরা ওদের আসতে দেব না নদীর এপারে। যথাসময়ে নদীর এপারে অবস্থিত নিয়ঙ্গুতে পৌঁছে গেলেন মেজর ধিলন। যথাসময়ে নদীর এপারে অবস্থিত নিয়ঙ্গুতে পৌঁছে গেলেন মেজর ধিলন। কিন্তু না, অসম্ভব। মাত্র 1200 সৈন্য নিয়ে এই দীর্ঘ 12 মাইল বিস্তৃত নদী তীর রক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। তা বলে হাল ছাড়লে তো আর চলবে না। করেঙ্গে ইয়া মরেঙ্গে, দেখাই যাক না। কিন্তু এভাবে এক জায়গায় জড়ো হয়ে থাকাটা ঠিক নয়। 7 নং ব্যাটালিয়ন নিয়ে লেফটেন্যান্ট হরিরাম চলে যাক ন্যানগুতে, আর 9 নং ব্যাটালিয়ন নিয়ে লেফটেন্যান্ট চন্দ্রভান মহারানিক পাগান অঞ্চলে। 8 নং ব্যাটালিয়ন আপাতত রিজার্ভ থাক পেছনের দিকে। ওই যে ওরা নদীর ওপারে এসে গেছে, ওই যে ওরা বড় বড় কামান বসাতে শুরু করেছে। হুঁশিয়ার ভাইসব হুঁশিয়ার, আমরা নেতাজির আজাদি সৈনিক, এ কথা ভুলো না যেন। শুরু হলো ওপার থেকে একটানা গোলাবর্ষণ, দিন রাত্রে সর্বক্ষণ। বিশেষ করে পাগানে, যেখানে লেফটেন্যান্ট চন্দ্রভান ঘাঁটি আগলে রয়েছেন সামান্য কিছু আজাদি সৈনিক নিয়ে। লেফটেন্যান্ট চন্দ্রভান অটল অনড়। গোলাবর্ষণের আড়ালে ওই যে ওদের বিখ্যাত ইস্ট ল্যাঙ্কাশায়ার সৈন্যরা মোটর বোটে করে এপারে এগিয়ে আসছে একটু একটু করে। আসুক না, আর একটু আসুক। হ্যাঁ, এবার চার্জ মেশিন গান, ঝাঁঝরা করে দাও সবাইকে। এমনি করে বারবার। তখনও লেফটেন্যান্ট চন্দ্রভানের সেই একই চেহারা। আসুক না ওরা। ভারী কামান না থাকলেও মেশিন গান তো আমাদের রয়েছেই, তাহলে যাবে কোথায়? জোর আক্রমণ চালানো হলো 12ই ফেব্রুয়ারি রাত্রে, কিন্তু ফল হলো আরও শোচনীয়। মোট কত শ্বেতাঙ্গ সৈনিকের যে সেদিন সলিল সমাধি হলো তার বোধহয় কোনো গুণাগুনতি নেই। স্বীকার করেছেন ব্রিটিশ ভাষ্যকার হিউ টয়। হ্যাঁ, সেদিন আমরা খুবই মার খেয়েছিলাম ওদের হাতে। দেখতে দেখতে বেশ কিছু নৌকো স্রোতের টানে ভেসে যেতে লাগলো বেসামাল হয়ে। পাশেই পড়ল আইএনের ট্রেঞ্চ পাশেই পড়ল আইএনের ট্রেঞ্চ। তাদের নিশানা ব্যর্থ হলো না। কিছু কিছু নৌকো পশ্চিম তীরে ফিরে যেতে পারলেও এবং অনেকে সাঁতার কেটে পালালেও বহু লোক হতাহত হয়। Many of the boats were soon out of control and drifting downstream past the INA trenches, for which they made perfect targets. There were many casualties, although
Some of the craft returned to the western bank and many men escaped by swimming. এ তো গেল লেফটেন্যান্ট চন্দ্রভানের অতুলনীয় বীরত্বের কথা। আর লেফটেন্যান্ট হরিরাম, তার কি হলো সে কথা বলবো আরও পরে। এবার সেনানায়কদের মধ্যে কে কোথায় পজিশন নিয়েছেন দেখে নাও। মেজর জিএস ধিলান ঘাঁটি আগলে রয়েছেন নিয়ঙ্গুতে। কর্নেল পি কে সেইগাল 5000 ফুট উঁচু মাউন্ট পোপাতে। আর ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল শাহনওয়াজ খান মান্দালয় থেকে 200 মাইল দূরবর্তী পাইনমানাতে। 18ই ফেব্রুয়ারি সুভাষ নিজে গিয়ে হাজির হলেন পাইনমানাতে। উদ্দেশ্য, নিজে যুদ্ধক্ষেত্রে অবস্থান করে যুদ্ধরত আজাদি বাহিনীকে উৎসাহ দেওয়া। 20শে ফেব্রুয়ারি ভোরবেলা ইন্দোগাঁয়ে সঙ্গে নিজস্ব স্টাফ এবং শাহনওয়াজ খান সাহেব। আর মাত্র 20 মাইল, তারপর যোগাযোগ রক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ সেই মিকটিলা। আপাতত এখানেই যাত্রাবিরতি। বিমান হানার জন্য দিনের আলোতে পথ চলার উপায় নেই, তাই আবার যাত্রা শুরু হবে সন্ধ্যার পর। সহসা একটা মারাত্মক খবর পাওয়া গেল নিয়ঙ্গুর রণাঙ্গন থেকে। শত্রুপক্ষ ইরাবতী নদী পেরিয়ে নিয়ঙ্গুন রণাঙ্গনের ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে। পরবর্তী লক্ষ্য তাদের মিকটিলা। আজাদি বাহিনীর বহু জওয়ানকে প্রাণ দিতে হয়েছে তাদের এই অগ্রগতির ফলে। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। কি করে এটা সম্ভব হলো? কি করে ওরা মেজর ধিলন, লেফটেন্যান্ট চন্দ্রভানের মতো বীর যোদ্ধাদের পর্যুদস্ত করতে সক্ষম হলো? কি এর কারণ? কারণ মেজর গারেওয়ালেরই সগোত্র 7 নং ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট হরিরামের বিশ্বাসঘাতকতা। মেজর গারেওয়ালের মতোই তিনি এক ফাঁকে ব্রিটিশ শিবিরে পৌঁছে গেছেন জরুরি কাগজপত্র সঙ্গে নিয়ে। একমাত্র তাঁর বিশ্বাসঘাতকতার জন্যই আজাদি বাহিনীকে এভাবে পিছু হটতে হয়েছে নিয়ঙ্গুন থেকে। হ্যাঁ, তাই ব্রিটিশ মুখপাত্র স্বীকার করেছেন একথা। বলেছেন, পাগানে নদী অতিক্রমের ব্রিটিশ বাহিনীর প্রাথমিক চেষ্টা সফল হয়নি। আবার যখন নদী পার হবার তোড়জোড় চলছে, তখন তারা দেখতে পেল একটা নৌকো সাদা নিশান উড়িয়ে এগিয়ে আসছে। নৌকোয় ছিল আজাদ হিন্দ ফৌজের 6 জন প্রতিনিধি। তারা জানালো যে তারা আত্মসমর্পণ করতে চায়। বাকি সৈন্যদের নিয়ে মিকটিলার 35 মাইল দূরে নতুন এলাকা কিয়োকপাদাং এ পিছু হটে যাওয়া ছাড়া ধিলনের আর গত্যন্তর রইল না। হ্যাঁ, এইভাবে সেদিন লেফটেন্যান্ট হরিরাম নৌকো করে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন তাঁর গুটি কয়েক অনুচর সঙ্গে নিয়ে। নইলে ধিলনকে হাঁটানো সেদিন এত সহজ ছিল না নিয়ঙ্গু থেকে। এটা কিন্তু কিছু নয় মল্লিকা, মোহন সিংয়ের আমলে তার ঘনিষ্ঠ বন্ধু মহাবীর সিংয়ের কথা তোমাকে আগেই বলেছি। তারপর মেজর গারেওয়াল, এবার লেফটেন্যান্ট হরিরাম। সেই লোভ, সেই উচ্চাসা, জীবনে বড় হতে হবে, উন্নতি করতে হবে, তার জন্য দরকার হলে বেইমানি পর্যন্ত করতে হবে। আসল মালিক তো ইংরেজ সরকার, তিনি একটু সদয় হলে উন্নতি আর ঠেকায় কে? মনে পড়ে মরমী কথাশিল্পী শরৎচন্দ্রের একটি স্মরণীয় উক্তি। পরাধীন দেশের সবচাইতে বড় অভিশাপ এই যে মুক্তি সংগ্রামে বিদেশিদের অপেক্ষা দেশের লোকদের সঙ্গেই মানুষকে বেশি লড়াই করতে হয়। সত্যিই তাই। নইলে মাত্র কয়েক লক্ষ ইংরেজের সাধ্য কি এত বড় ভারতবর্ষকে শতাব্দীর পর শতাব্দী ধরে পদানত করে রাখে? তা সম্ভব হয়েছিল কতকগুলি ঘৃণ্য দেশদ্রোহীর জন্যই। ধূর্ত ইংরেজ ভালো করে জানতো যে কি করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এ ব্যাপারে হিসেবে তাদের এতটুকু ভুল হয়নি। শুধু ইংরেজ কেন, শক, হুন, মোগল, পাঠান কেউ তাদের চিনতে ভুল করেনি বলেই ভারতবর্ষ এমনি করে বিদেশিদের প্রধানত হয়েছে বারবার। তার প্রতিটি উত্থান পতনের আড়ালে রয়েছে এই ঘৃণ্য বিশ্বাসঘাতকতার কাহিনী। ভারতবর্ষের ইতিহাসের অনেকগুলো পাতাই যে এমনি বিশ্বাসঘাতকতার কালিমায় ভরা। এদিকে খবর শুনে একটা বিস্মিত আঘাতে স্তব্ধ হয়ে গেলেন সুভাষ। তার এতদিনের চেষ্টায় গড়ে তোলা এই প্রয়াসকে বারবার ব্যর্থ করে দেবে কিনা বিদেশির পদলেহী কতকগুলো ঘৃণ্য দেশদ্রোহীর দল। কিন্তু কেন? যারা দুর্বলচিত্ত, যারা ভীরু কাপুরুষ, তাদের তো পিছিয়ে থাকার জন্য সব রকম সুযোগই দেওয়া হয়েছিল। তাহলে কেন বারবার এই ঘৃণ্য বিশ্বাসঘাতকতা? না, আর নয়,
কিছুতেই আর এসব বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে যথেষ্ট দৃঢ় না হলে তার চলবে না। বাধ্য হয়েই এক বিশেষ হুকুমনামা তিনি জারি করলেন আজাদি সরকারের প্রধান হিসেবে। এখন থেকে আইএনের যে কেউ কোনো অফিসার, এনসিও বা সৈনিককে কাপুরুষোচিত আচরণ বা বিশ্বাসঘাতকতা করতে দেখলে তাকে গ্রেপ্তার অথবা গুলি করতে পারবে। Every member of the INA officer, NCO or sepoy will in future be entitled to arrest any other member of the INA, no matter what his rank may be, if he behaves in a cowardly manner, or to shoot him if he acts in a treacherous manner. মর্মাহত সুভাষ তক্ষুনি ইন্দোগাঁ ত্যাগ করে পা বাড়ালেন মিকটিলার দিকে। সঙ্গে নিজস্ব স্টাফ, 20 জন দেহরক্ষী আর ডিভিশনাল কমান্ডার শাহনওয়াজ খান সাহেব। দিনের আলোতে পথ চলা বিপজ্জনক, সন্দেহ নেই। তবু এরপরে এখানে থাকার আর কোনো অর্থ হয় না। যে করে হোক মিকটিলা এবং পোপা হিল এরিয়া গিয়ে শত্রুপক্ষের অগ্রগতিকে রোধ করার ব্যবস্থা করতেই হবে। তাছাড়া কোনো উপায় নেই। সন্ধ্যায় মিকটিলা। পরিস্থিতি সত্যিই গুরুতর। নিয়ঙ্গু, পাগান ও পোকোকাও, মাউন্ট পোপো প্রতিটি অঞ্চলে তখন ঘোরতর যুদ্ধ চলছে দুপক্ষের মধ্যে। প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করেও শত্রুপক্ষ কয়েক জায়গায় ইরাপতি নদী অতিক্রম করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই তারা অগ্রসর হতে শুরু করেছে মিকটিলার দিকে। শেষ পর্যন্ত কী হবে বলা শক্ত। বোঝাতে চেষ্টা করলেন শাহনওয়াজ খান সাহেব, নেতাজির এখন এখানে থাকাটা মোটেই ঠিক নয়। মাউন্ট পোপায় যাওয়াও উচিত হবে না, কারণ সেখানেও এখন ঘোরতর যুদ্ধ চলছে দুপক্ষের মধ্যে। সুভাষ তা মানতে রাজি নন, বরং এ সময়েই তিনি আরও বেশি করে থাকতে ইচ্ছুক আজাদির সৈনিকদের মাঝে। ওরা যদি প্রাণ দিতে পারে তাহলে আমি বা পারবো না কেন? তফাৎটা কোথায়? সবাই মিলে বোঝানোর পরে শেষ পর্যন্ত রাজি হলেন সুভাষ। তবে এক শর্তে, আগে শাহনওয়াজ খান গিয়ে পোপার অবস্থা দেখে আসবেন নিজের চোখে। অবস্থা অনুকূল মনে হলে পরে তিনি সেখানে যাবেন সবাইকে নিয়ে। 29শে ফেব্রুয়ারি শাহনওয়াজ খান রওনা দিলেন সুভাষের মিলিটারি সেক্রেটারি মেহবুব আহমেদকে সঙ্গে নিয়ে। প্রথমেই কিওকপাডাং এরিয়াতে গিয়ে একটি চিঠি লিখলেন ধিলনের হাতে। এই নাও ভাই নেতাজির চিঠি। চিঠি পড়ে লজ্জায়, দুঃখে, আত্মগ্লানিতে যেন মরে গেলেন মেজর ধিলন। নেতাজি লিখলেন, দুঃখ, বেদনা ও লজ্জার সঙ্গে লেফটেন্যান্ট হরিরাম এবং অন্যদের বিশ্বাসঘাতকতার কথা শুনলাম। আমি আশা করি 4th রেজিমেন্টের সৈন্যরা নিজের রক্ত দিয়ে আইএনের এই কলঙ্ক মোচন করবে। কয়েকটা স্তব্ধ মুহূর্ত, তারপরেই সোজা হয়ে দাঁড়ালেন মেজর ধিলন। সারা মুখে তাঁর দৃঢ় সংকল্পের রেখা। বেইমান হরিরাম তাঁরই অধীনস্থ অফিসার। এ লজ্জা তাঁর নিজের, তাঁর গোটা রেজিমেন্টের। সুতরাং নেতাজির কথা মতো রক্ত দিয়েই আমাদের সবাইকে এ কলঙ্ক মোচন করতে হবে। জান কবুল। পঞ্চনদের যোদ্ধা ধিলন কিন্তু তাঁর প্রতিজ্ঞা ভোলেনি মল্লিকা। সে কথা তোমাকে বলবো আরও পরে। 25শে ফেব্রুয়ারি কর্নেল সেইগলের সঙ্গে দেখা করে পোপা থেকে ফিরে এলেন শাহনওয়াজ খান সাহেব। না, পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়। এ সময়ে নেতাজির পক্ষে কিছুতেই ওখানে যাওয়া ঠিক হবে না। মিকটিলাও আর নিরাপদ নয়। দূর থেকে কামান গর্জন ভেসে আসছে থেকে থেকে। বেশ বোঝা যায় যে শত্রুপক্ষ ক্রমেই এগিয়ে আসছে মিকটিলার দিকে। সুতরাং নেতাজির উচিত অবিলম্বে মিকটিলা ত্যাগ করে অন্যত্র সরে যাওয়া। একই বক্তব্য এডিসি রাওয়াত এবং মিলিটারি সেক্রেটারি কর্নেল মেহবুবের। নেতাজির আর এখানে থাকাটা ঠিক নয়, এক্ষুনি তার অন্যত্র সরে যাওয়া উচিত। শেষ খবর জানা গেল জনৈক জাপানি অফিসারের মুখে। পরিস্থিতি খুবই খারাপ। শক্তিশালী ব্রিটিশ ট্যাঙ্ক ও সাঁজোয়া বাহিনী পাইনবিন অধিকার করে ক্রমশ এগিয়ে আসছে মিকটিলার দিকে। হিজ এক্সেলেন্সের উচিত এক্ষুনি পাইনমানায় সরে যাওয়া। সেখানে আইএনের এখন 1 নম্বর ডিভিশন রয়েছে। প্রয়োজন হলে তারা যুঝতে পারবে।
কিন্তু এখানে ডিফেন্সের কোনো ব্যবস্থাই নেই। ভরসা বলতে মাত্র 20 জন দেহরক্ষী, শক্তিশালী ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীর কাছে ওদের সামান্য রাইফেল আর কতক্ষণ। সুভাষ অটল অনড়, পোপা আমি যাবই। আজাদি সৈনিকরা যেখানে প্রাণ দিচ্ছে সেখানে তাদের ফেলে পেছনে সরে যেতে আমি রাজি নই। নেতাজি, আপনি বড় স্বার্থপরের মতো কাজ করছেন। একটা অশুভ আশঙ্কায় বুকটা দুলে ওঠে শাহনওয়াজ খানের। এভাবে নিজের জীবন বিপন্ন করার কোনো অধিকার আপনার নেই। আপনার জীবন আপনার একার নয়, গোটা ভারতবর্ষের। আপনাকে আমি এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারি নে। একবার ভেবে দেখুন যে যদি আপনার ভালো মন্দ কিছু হয় তখন আজাদ হিন্দ ফৌজ বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অবস্থা কি হবে? আমাকে বলে কোনো লাভ নেই শাহনওয়াজ, হাসলেন সুভাষ। যাওয়া যখন ঠিক করেছি তখন আমি যাবই। কিছু ভেবো না, সুভাষ বোসকে মারতে পারে এমন বোমা ব্রিটিশ আজও তৈরি করতে পারেনি। সেই আত্মবিশ্বাস যা আমরা সুভাষের জীবনে দেখে আসছি বারবার, এই বিশ্বাস থেকে কে তাকে টলাবে বলো? কিন্তু না, এ সময়ে তাকে পোপায় যেতে দেওয়া চলে না। পরিস্থিতি সত্যিই গুরুতর। এই অবস্থায় জেনে শুনে তাকে বিপদের মুখে ঠেলে দেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। কিন্তু উপায় কি? উনি যে কারো কোনো যুক্তি শুনতে রাজি নন। উপায় ঠাউরালেন এডিসি মেজর রাওয়াত। এ পরিস্থিতিতে কোনো রকমেই দিনের আলোতে পথ চলা সম্ভব নয়। রাত এখন 2টো বাজে। কোনো রকমে আর ঘন্টা দুয়েক দেরি করিয়ে দেওয়া যায় না? দেখাই যাক না চেষ্টা করে। ড্রাইভারকে একটা ইশারা করে তক্ষুনি টাইপরাইটার নিয়ে বসে গেলেন রাওয়াত। একটা জরুরি চিঠি টাইপ করা দরকার। নেতাজির নির্দেশ তাই। কিন্তু না, হলো না। শুধু ভুল আর ভুল, আগাগোড়াই ভুল। আবার টাইপ করতে হবে, আবার ভুল। না, কোনো উপায় নেই। বড্ড জ্বালাচ্ছে আজ মেশিনটা। ওদিকে গাড়িটাও বিগড়ে বসেছে। কিছুতেই যেন স্টার্ট নিচ্ছে না। ইঞ্জিনটায় কি হয়েছে কে জানে। বেনটটা একবার খুলে দেখতে হয়। অপেক্ষা করে ক্রমশ অধৈর্য হয়ে উঠলেন সুভাষ। কিন্তু উপায় কি? গাড়ি ছাড়া তো আর এত দূর পথ যাওয়া চলে না। কাণ্ড দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন শাহনওয়াজ খান সাহেব। যাক, ভোর হয়ে গেছে, অন্তত একটা দিনের জন্য তো নিশ্চিন্ত। তারপর ভেবেচিন্তে যা হয় করা যাবে। বাঁচিয়ে দিল মেজর জেনারেল কিয়ানি প্রেরিত একটি টেলিগ্রাম। নেতাজির অবিলম্বে রেঙ্গুন চলে আসা প্রয়োজন, জরুরি দরকার। কিন্তু যাওয়ার পথ কোথায়? খবর দিলেন জাপানির লিয়াসো অফিসার। না, কোনো পথ নেই। শত্রুপক্ষের সাঁজোয়া বাহিনী 10 মাইল দূরবর্তী মাহুলেইং পর্যন্ত এসে গেছে। মিকটিলা, মান্দালয়, কায়ুকপাডাং সড়কও ওরা বন্ধ করে দিয়েছে। যে কোনো মুহূর্তে মিকটিলার পতন হওয়াটা মোটেই বিচিত্র নয়। কি করা যায় এখন? 2টো পথ খোলা আছে। এক, এখানে থেকেই যুদ্ধ করে মৃত্যুবরণ করা, আর বেষ্টনী ভেঙে রেঙ্গুন ফিরে যাওয়ার চেষ্টা করা। পরেরটাই ভালো। এই সামান্য লোকবল নিয়ে সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করার কোনো অর্থই হয় না। তার চাইতে দেখা যাক ওদের ব্যূহ ভেদ করে রেঙ্গুনে ফিরে যাওয়া যায় কিনা। শাহনওয়াজ খানের ভাষায় 10 মিনিটের মধ্যেই আমরা সবাই প্রস্তুত হয়ে নিলাম। যতটা সম্ভব হাত বোমা ও গুলিগোলা গাড়িতে তুলে নিলাম। আশা অবশ্য খুবই কম, তা বলে পিছিয়ে গেলে তা আর চলবে না। আমরা কেউ কোনো কথা বলছিলাম না, কিন্তু প্রত্যেকেই জানতাম আর সবাই কি ভাবছেন। নেতাজির কোলের ওপর রইল একটা গুলি ভর্তি টমি গান। রাজুর কাছে 2টি হাত বোমা, জাপানি অফিসারের হাতে আর একটা টমি গান, আমার হাতে গুলি ভর্তি একটা ব্রেন গান। এমনভাবে আমরা সবাই তৈরি হয়ে রইলাম যে দরকার হলে একসঙ্গে যেন গুলি চালাতে পারি। জাপানি অফিসার গাড়ির পাদানির ওপর দাঁড়িয়ে রইলেন। ওখান থেকে কোনো শত্রু বিমান আসে কিনা তিনি তা লক্ষ্য করবেন। নেতাজি ও আমি পেছনে বসে রাস্তার দুদিকে দৃষ্টি রাখলাম। প্রায় 40 মিনিট পরে আমরা ইন্দোগাঁয়ে এসে হাজির হলাম। গ্রামটি মিকটিলা থেকে প্রায় 20 মাইল দক্ষিণে। খুবই আশ্চর্য বলতে হবে, এই 40 মিনিট মোটরে আসতে আমাদের একটিও শত্রু বিমান চোখে পড়েনি। রাস্তাও কোথাও বন্ধ দেখতে পাইনি।
আমরা গাঁয়ে আসার সঙ্গে সঙ্গেই শত্রুপক্ষের জঙ্গি বিমান এসে গোটা গ্রামটার ওপর মেশিন গান চালাতে লাগলো। অল্পের জন্য আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। বিমান থেকে বোমাবর্ষণ ও মেশিন গানের গুলি চালানোর সম্মুখীন যে না হয়েছে সে বুঝবে না খোলা জায়গায় বা মাঠে জঙ্গি বিমানের দ্বারা আক্রান্ত হবার অর্থ কী। এসব জঙ্গি বিমানের কোনোটায় 12টা পর্যন্ত মেশিন গান ছিল। এ সময়ে ইন্দোগাঁ এবং মিকটিলার পার্শ্ববর্তী অন্যান্য গ্রামগুলি শত্রুপক্ষের গুপ্তচরে ভরে গিয়েছিল। এসব চিন্তা করে নেতাজিকে আমি গ্রাম ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করলাম। প্রথমে আমরা গ্রামের কাছেই একটা সিজ মনসার ঝোপের মধ্যে আশ্রয় নিলাম। খানিক বাদেই একটা লোক এসে এদিক ওদিক তাকিয়ে জায়গাটা ভালো করে দেখে গেল। কেমন যেন সন্দেহ হলো, কোনো গুপ্তচর নয় তো। তাড়াতাড়ি নেতাজিকে নিয়ে মাইল খানেক দূরে অন্য একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই দুটি শত্রু বিমান এসে আগেকার সেই সিরমনসার ঝোপের ওপর খুব নিচু হয়ে বারবার কি যেন খুঁজতে লাগলো। লোকটি যে সত্যিই গুপ্তচর সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। সেদিনটা আমরা জঙ্গলেই কাটালাম। শেষের দিকে বড্ড খিদে পেয়েছিল। আমি জঙ্গল থেকে বেরিয়ে একটা খেতে গিয়ে কিছু ছোলা নিয়ে এলাম। তাই খেয়েই আমাদের সারাদিন কেটে গেল। সেদিন আকাশে অনেক শত্রু বিমান টহল দিচ্ছিল, কিন্তু সৌভাগ্যের কথা যে তারা আমাদের দেখতে পায়নি। বিমান আক্রমণ এবং কামানের গোলা থেকে আত্মরক্ষার জন্য ইতিমধ্যে আমি একটা ছোট পরীক্ষা খুঁড়ে ফেলেছিলাম। একবার কয়েকটি শত্রু বিমান এসে আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম তার চারধারে নিচু হয়ে ঘুরতে লাগলো। আমরা সেই ছোট্ট পরীক্ষায় আশ্রয় নিলাম। হঠাৎ দেখি মস্ত বড় একটা বিষধর কালো বিছে পরীক্ষার গা বেয়ে নেতাজির গলার ঠিক 1 ইঞ্চির মধ্যে এসে পড়েছে। নেতাজি নিজেও ওটাকে দেখতে পেয়েছিলেন, কিন্তু শত্রু বিমান দেখতে পাবে এই আশঙ্কায় একটি বারের জন্য তিনি নড়লেন না। আমাদের খুঁজে না পেয়ে কিছুক্ষণের মধ্যেই শত্রু বিমান অন্য একটা ঝোপের দিকে চলে গেল। তখন আমরা সেই বিছেটাকে মেরে ফেললাম। 2রা মার্চ আবার তার এলো রেঙ্গুন থেকে। নেতাজির অবিলম্বে রেঙ্গুনে চলে আসা প্রয়োজন, খুবই জরুরি ব্যাপার। সুভাষকে রেঙ্গুনে পৌঁছে দিয়ে শাহনওয়াজ খান আবার ফিরে গেলেন তার 2য় ডিভিশনের হেডকোয়ার্টার্সে। সেদিনের সেই বিদায়কালীন মর্মস্পর্শী দৃশ্যের কথা ব্যক্ত করার ভার আমি তাঁর উপরেই ছেড়ে দিলাম। Just a second. 1945 সালের 7ই মার্চ সন্ধ্যাবেলা আমরা রেঙ্গুন পরিত্যাগ করলাম। যাত্রা করার আগে আমি একবার সমস্ত স্টাফ অফিসারদের নিয়ে নেতাজিকে বিদায় অভিবাদন জানাতে গেলাম। সেদিন আমরা নেতাজির সাথে একসঙ্গে বসে আহার করলাম। আহারের পর নেতাজি আমাদের বললেন, আমি জানি যুদ্ধে আমরা হেরে যাচ্ছি, কিন্তু তার জন্য আমাদের নিরুৎসাহ হবার কিছু নেই। ভারতবর্ষের সম্মান বজায় রাখার জন্য যুদ্ধ আমাদের চালিয়ে যেতেই হবে। আজাদ হিন্দ ফৌজের অতি সংকটময় অবস্থায় তোমরা যুদ্ধের ভার গ্রহণ করেছ, এটা কম গৌরবের কথা নয়। ফৌজের মান মর্যাদা এখন তোমাদের হাতে। আমি বিশ্বাস করি যে দায়িত্ব তোমরা গ্রহণ করেছ আমি বিশ্বাস করি যে দায়িত্ব তোমরা গ্রহণ করেছ নিজেদের কাজের মধ্যে দিয়েই প্রমাণ করবে যে তোমরা ওই দায়িত্ব বহনের সম্পূর্ণ উপযুক্ত। আমি আমার স্টাফ অফিসারদের পক্ষ থেকে নেতাজিকে আশ্বাস দিয়ে বললাম, আপনি আমাদের বিশ্বাস করুন নেতাজি, কোনো অবস্থাতেই আমরা ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেব না, কথা দিলাম। আমাদের বিদায় দেবার জন্য তিনি বারান্দার সিঁড়িতে এসে দাঁড়ালেন। তাঁর চোখে তখন জল। হয়তো ভেবেছিলেন যে বিপদসংকুল পথে আমরা যাত্রা করেছি তাতে আর হয়তো আমাদের সঙ্গে তাঁর কোনো দিনও দেখা হবে না। আর ধিলন, পঞ্চনদের বীর যোদ্ধা সেই ধিলনের কি হলো? ব্রিটিশ মুখপাত্র হিউ টয় অবশ্য
একটি মাত্র লাইনের মধ্যেই ধিলন ধিলন সম্বন্ধে তার বক্তব্য শেষ করেছেন। বলেছেন, 15 থেকে 17 মার্চ ধিলনের রেজিমেন্ট দাঁতে দাঁত দিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করে এবং এই সংঘর্ষে দলের প্রচুর সৈন্য হতাহত হয়। ব্যাস এইটুকুই। কিন্তু প্রকৃতপক্ষে আজাদ হিন্দ ফৌজ শেষ পর্যায়ে যে লড়াই চালিয়েছিল সেখানে ধিলনের অবদান মোটেই তুচ্ছ ছিল না। তারিখটা ভুল করেছেন হিউটয়। আসলে ওটা হবে 11ই মার্চ। ওই দিন ধিলন টাউজিন দখল করেছিলেন বীর বিক্রমে আক্রমণ চালিয়ে। এবং কখন? যখন বেতার যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, নিয়ঙ্গুর যুদ্ধের সাজ সরঞ্জাম ও ক্ষয়ক্ষতির কোনো পূরণ হয়নি, হেডকোয়ার্টার্সের সঙ্গে রেজিমেন্টের কোনো টেলিফোন সংযোগ ছিল না, এমনকি রেজিমেন্ট হেডকোয়ার্টার্সে সামান্য একজন সংবাদ বাহকের পর্যন্ত একান্ত অভাব। ঠিক তখন পরদিন 12ই মার্চ সুভাষ তার বার্তা পাঠিয়ে অভিনন্দন জানালেন মেজর ধিলনকে। আজ আমাদের শুধু সংগ্রাম করে যেতে হবে, দিতে হবে স্বাধীনতার সর্বোচ্চ মূল্য। যথা সময়ে তার উত্তর দিলেন মেজর ধিলন, নেতাজি, কথা দিয়ে আমি আমার মনোভাব বোঝাতে পারবো না, একমাত্র চোখের জলেই বুঝি তা সম্ভব। রেঙ্গুনে থাকতে আপনাকে কি বলেছিলাম তা আমি ভুলিনি। বলেছিলাম, मैं आपकी आंखें किसी की সামনে নিচি না হনে दूंगी। আপনার সামনে এ কথা আবার বলার মতো মুখ আমার নেই, তাই কাজের মধ্যে দিয়েই আমি তার প্রমাণ দিতে চাই। আমাদের ভাগ্যে কি আছে জানি নে, জানতে চাইও নে। আপনার আদর্শ ও ইচ্ছানুযায়ী এ সংগ্রাম চলতেই থাকবে এবং আমাদের বাহিনীর একটি লোক জীবিত থাকতে এ সংগ্রাম আমরা পরিহার করব না। অপূর্ব দুটি চিঠি, একটি সুভাষের, অন্যটি ধিলনের, দুটোই অপূর্ব। পরবর্তীকালে লালকেল্লার সেই ঐতিহাসিক বিচার সভায় এই দুটো চিঠি এক্সিবিট হিসেবে দাখিল করা হয়েছিল ব্রিটিশ পক্ষ থেকে। চিঠি দুটো আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। এক্সিবিট O, হেডকোয়ার্টার্স, সুপ্রিম কমান্ড, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মেজর G.S. Dhilan, Jai Hind, Rangoon, 12th March 1945. I have been following the work of your regiment and of yourself with the closest interest, and I want to congratulate you on the manner in which you have stood up to face bravely the situations that is difficult. I want to express my complete confidence in you and in all those who are standing by you in the present crisis. Whatever happens to us individually in the course of this historic struggle, there is no power on earth that can keep Indian enslaved any longer. Whether we live and work or whether we die fighting, we must under all circumstances have complete confidence that the cause for which we are striving is bound to trump. Trump. It is the finger of God that is pointing the way towards India's freedom. We have only to do our duty and to pay the price of India's liberty. Our hearts are with you and with all who are with you in the present struggle, which is paving the way to our national salvation. Please convey my warmest greetings to all officers and men under you and accept same yourself. May God bless you and crown your efforts with success. Joy Hind, Subhash Chandra Bose, Exhibit QQQ. Burma, 20th March 1945. Beloved Netaji, Joy Hind. I have received your letter
of 12th March 1945. Not words, only tears could express my feelings. I thank you with all my heart for expressing your complete confidence in me and in those who are with me. I assure you, our Netaji, on behalf of the on behalf of the regiment, that it does not matter what may come our way, we will continue the struggle according to your ideals and wishes to earn our motherland's freedom as long as a single soldier of this regiment is alive. As for myself, my last words to you at Rangoon, मैं आपकी आंखें किसी के सामने नीची ना होने दूंगी, have been ringing in my ears ever since I left you, and especially so after I have come back from Noingao. I fully realize that, in spite of reasons which may be produced, I have not only failed to do what I voluntarily promised, but have been the only regimental commander to bring humiliations to you and to the Azad Hind Fauj. I have no face to promise again, only my actions will do so. Your letter has put a new spirit into us, all the officers and men present here, and I humbly and with warmest hearts have accepted your greetings. We are confident that with God's grace and your blessings, it will not difficult to achieve success. We all pray for your long life and health to guide us through this holy war. Joy Hind, Your Excellency is obediently G.S. Dhilan. যুদ্ধক্ষেত্র থেকে আরও একটি চিঠি ধিলন লিখেছিলেন মেজর জেনারেল শাহনওয়াজ খানকে। আজাদ হিন্দ ফৌজের মর্যাদা রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালাতে প্রস্তুত। বিশ্রামের কোনো আবশ্যক নেই। জল থাক বা না থাক, রেশন পাই বা না পাই, এসব ভাবতে আমরা প্রস্তুত নই। সেই সঙ্গে একটি রিপোর্টে তিনি জানিয়েছিলেন তার বিশ্বস্ত সহকর্মী সেকেন্ড লেফটেন্যান্ট গিয়ান সিং এবং প্লেটুন কমান্ডার মাঙ্গুরামের নিঃশেষ আত্মবিসর্জনের কথা। জ্ঞান সিং সব সময়ই তাঁর অধীনস্থ জওয়ানদের বলতেন তিনি তাদের সঙ্গেই যুদ্ধক্ষেত্রে প্রাণ দেবেন। তাঁর সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। যুদ্ধক্ষেত্রে অনেক বীরত্ব কাহিনীর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এই অসম যুদ্ধের মাঙ্গুরাম এবং জ্ঞান সিং দেশপ্রেমের যে নিদর্শন রেখে গেলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, তা এক অমর কাহিনী হয়ে থাকবে। কর্নেল সেইগাল তখন পোপাগ হিল এরিয়ায়। সামরিক দিক থেকে পোপার গুরুত্ব অত্যন্ত বেশি। তিনটি প্রয়োজনীয় রাস্তা এসে মিলেছে এই হিল এরিয়ায়। তাছাড়া এখান থেকেই জল সরবরাহ করা হয় 20 মাইল পরিধি পর্যন্ত। বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ও প্রতিটি কমেন্ট আমাকে পরবর্তী পর্ব উপস্থাপন করতে উৎসাহ প্রদান করে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।